আপনি একটু আগে বলেছিলেন, প্রায় এক নিঃশ্বাসে বলেছিলেন যে এই হরর, থ্রিলার, রহস্য আখ্যানের সঙ্গে হরর ইত্যাদির কথা বলেছিলেন, এবং তার যে এত পাঠক আছে আপনি জানতেন না, এবং আপনার লিখতে ভালো লাগে। যদিও হরর সেইভাবে আপনার লেখায় খুব একটা দেখিনি। কিন্তু এই প্রসঙ্গে একটু আসি। সাম্প্রতিক বাংলা সাহিত্যে দেখা যাচ্ছে যে অনেকে এই হরর এগুলো লিখছেন, এবং ডার্ক একটা দিক, সমাজের ডার্ক দিক, এটাও বেশি করে আলোকিত হচ্ছে। শুধু তাদের লেখাই বলবো না, আলোকিত হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, বা আমাদের খবরের কাগজ, নিউজ চ্যানেল, এরকম ভয়ঙ্কর সব খবরাখবর প্রায়শই দেখি। তো এই ব্যাপারে হরর সাহিত্য এবং এই সব যে ঘটনা, এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখেন? সত্যি কথা বলতে কি, এই থ্রিলার বা হরর, থ্রিলারের সাথে খানিকটা হয়তো গোয়েন্দা উপন্যাস যায়, কিন্তু গোয়েন্দা উপন্যাসের তো খুব সেরিব্রাল ব্যাপার থাকে। তো ঠিকঠাক না হলে লোকজন অতটা সহজে গ্রহণ করে না। কিন্তু থ্রিলার তুমি গোয়েন্দা নাও রাখতে পারো, তারপর হরর নানা রকম ইয়ে করলে ভাবনা আনবে। এটার পাঠক কিন্তু চিরকালই বেশি ছিল। এটার পাঠক যে কোনো কালে কম ছিল তা নয়, তারা কিন্তু ঠিক চুপি চুপি নিজেদের রসদ জোগাড় মানে বই কিনে নিত, সেটা কিন্তু লাইমলাইটে আসতো না। লাইমলাইটে এসে গেছে এই সমাজ মাধ্যম গুলো এত মুখর হওয়ার কারণে। এই ফেসবুক, টুইটার এইসব এসে যাওয়ার ফলে যে যার নিজের সমস্ত কিছু উজাড় করে দেখাচ্ছে, যে দেখো আমি এই, আমি ওই। তো এই দেখানোর যুগে সে দেখাচ্ছে যে আমি এই বই পড়ি, ওই বই পড়ি। তখন প্রকাশকরা দেখছে, আরে এর বেশিরভাগ তো থ্রিলারের বই বই বেশ পছন্দ। অনেকের এটা হুঁশ ছিল না, হুঁশটা ফিরলো এই সমাজ মাধ্যমে, এইসব পাঠককে দেখতে পেল তারা, প্রকাশকরা। তখন তারা ওই সব বইয়ের দিকে ঝোঁক ইয়ে করলো। এবং মানে আমার একটা পেজ আছে, সেখানে আমার যে পোস্টই পড়ুক না কেন, যাই হোক না কেন, তার মধ্যে কেউ না কেউ এসে বলবে আপনার দীপকাবু সমগ্র কবে বেরোবে। তার মানে সে আমার অন্য কিচ্ছু করেনি, তার একমাত্র দরকার এই ইয়েটা, গোয়েন্দাটা, যার মধ্যে সে থ্রিল অনুভব করে। তো এইরকম ভাবে যেটা হয়েছে, যে একটা বিশাল পাঠক ছিল, সেই পাঠকটা এখন সামনে চলে এসেছে। আর আমরা যারা সূক্ষ্ম সংবেদনশীল এবং শৈল্পিক লেখালেখি, গল্প, উপন্যাস, যেসব আমরা যাকে প্রায় আমরা চর্চা করে থাকি, তার পাঠক চিরকালই কম ছিল, চিরকালই কম ছিল। এবং তারা এই হইচইয়ের মধ্যে এখন আর একটু যেন পিছিয়ে যাচ্ছে। এবং পত্রপত্রিকা তারাও ওই থ্রিলার কে যে লিখতে পারবে সেটাই ইয়ে হবে, খুব ভালো হবে, বিক্রি হবে, এই বিক্রি ব্যাপারটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গেছে তখন। এই জন্যই ওটা পিছিয়ে গেছে, এই সূক্ষ্ম সংবেদনশীল শৈল্পিক গল্প উপন্যাসগুলো। এবং যার নাম অনেকে দেয় সামাজিক উপন্যাস, তা কোনটা সামাজিক না, সবই সামাজিক। হ্যাঁ, তো যাই হোক, এই লেখাটা পিছিয়ে গেছে। আমার মনে হয় যে এইভাবে চলবে। তবে কেউ থ্রিলারই লিখুক, কেউ হররই লিখুক, লেখার গুণটা তো থাকতে হবে। লেখার গুণ না থাকলে তাহলে কিন্তু সে কোনোদিন বেশি দিন টেনে যেতে পারবে না। আপনি একটু আগে বলছিলেন, আপনার বলার ভেতর দিয়ে বলছিলেন যে ধীরে ধীরে সূক্ষ্ম সংবেদনশীল যে লেখালেখি। আমি এখানে আসব, তার আগে বলি যে এখন যে সিনেমা এবং টেলিভিশনে যে সব সিরিজগুলো হয়, ওয়েব সিরিজগুলো হয়, সেখানেও একটা বড় জায়গা জুড়ে আছে এই থ্রিলার, হরর ইত্যাদি। তো আপনি বলছিলেন যে সূক্ষ্ম অনুভূতির জায়গাটা আস্তে 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 কমে যাচ্ছে। অর্থাৎ আপনার কথা থেকে আমার মনে হলো আপনি সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন লেখা থেকে এই হরর, থ্রিলার, গোয়েন্দা আখ্যানকে আলাদা করে সরিয়ে রাখতে চাইছেন, তাই তো? যদি তাই মনে হয়, আমি যদি ঠিক ধরতে পারি, তাহলে কি আপনি এই হরর সাহিত্য, এটাকে সাহিত্য বলতে চাইছেন না? না, হরর, থ্রিলার এইসবও কিন্তু অনেক গুণী সাহিত্যিকরা লিখে গেছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বা আমাদের শার্লক হোমসের যে লেখা আমরা পড়ি, আগাথা ক্রিস্টি পড়ি, এই কিন্তু সাহিত্য গুণের কোনো খামতি নেই। কিন্তু সেটা তো
সাধারণ লেখকরা করতে পারছেন না। তা সাধারণ যে লেখক যাদের অত ক্ষমতা নেই, তারা ভাবছেন যে একটা কিছু গল্প গুছিয়ে একটা নানা রকম সাসপেন্স টাসপেন্স দিয়ে এটা দাঁড় করিয়ে দেবো। কিন্তু এর সাহিত্য গুণ কিন্তু থাকলে এটা কিন্তু নষ্ট হয় না কোনোদিন। যে সাহিত্য গুণ, ইয়ে তো গোয়েন্দা, সত্যজিৎ রায় গোয়েন্দা গল্প লিখেছেন, এতদিন থেকে যাচ্ছে কি করে, শরদিন্দু লিখেছেন থেকে যাচ্ছে। কেউ যদি সাহিত্য গুণ সম্পন্ন লেখালেখি করেন, তার মধ্যে থ্রিলার হরর যাই আসুক না কেন, তাহলে কিন্তু সেটা টিকে যাবে। আর যেটা না টেকার, যেটা শুধুমাত্র একটু ভয় দেখানো, একটু চমকানো, এসবের মধ্যে আবদ্ধ, তো সেটা ক্রমশ নষ্ট হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে এই যে সংবাদ, এই সমাজ মাধ্যমে যে মুখর হয়ে ওঠা, এই যে লোকে একটু বেশি কথা বলছে, হ্যাঁ, একটু লাউড হয়ে গেছে, হ্যাঁ, যার যেটা বলার এখতিয়ার নেই সে এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলতে শুরু করে দিচ্ছে। তো এই সময় এই সংবেদনশীল লেখালেখিগুলো একটু সরে আসছে, পিছিয়ে আসছে, হ্যাঁ। এবং এমনকি এমনও সন্দেহ হয় এক এক সময়, আমারও নিজেরও হয়, অনেক লেখকেরও হয় নিশ্চয়ই, যে আমি যে লেখাটা লিখছি, হয়তো সূক্ষ্ম কোনো লেখা লিখছি, মানুষ বুঝবে তো? আসলে এত বেশি ইয়ে অন্যান্য সাধারণ পাঠক বলে ক্লেম করা মানুষজন যারা এই থ্রিলার টিলার নিয়ে লাফায়, তারা এত তাড়াতাড়ি সামনে এসে গেছে যে তখন মনে হয় আমি কি যে লেখাটা লিখেছি লোকে নেবে তো, বুঝবে তো, এই একটা সংশয় কাজ করতে শুরু করেছে। তো তার মধ্যে দিয়ে করছি, কেননা আমরা জানি যে সমাজে যেমন এরকম ধরনের বাচাল মানুষের প্রচুর ইয়ে, তেমনি সংবেদনশীল মানুষও কিছু কম নেই। কিন্তু সংবেদনশীলতার একটা প্রাথমিক শর্তই হচ্ছে নিভৃত যাপন। এই নিভৃত যাপনের কারণে তাদেরকে আমরা চট করে সামনে দেখি না, কেন তারা অনেক কিছু মেনে চলে। তারা আত্মপ্রচার চায় না, তারা একটু সাই, হ্যাঁ, তারা একটু নিজের মধ্যে বসবাস করেন, নিজের মনের মধ্যে, ফলে তাদের চট করে দেখতে পাই না। আমি সেই সব অদৃশ্য ও অথচ সত্যি সেসব মানুষ আছেন এই ভেবে আমার লেখাগুলো লিখে যাই আর কি, এই গল্প উপন্যাস। সমাজ মাধ্যমকে তো আমরা অস্বীকার করবার আমাদের উপায় নেই, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে। আজ থেকে 20 বছর আগে সমাজ মাধ্যম ছিল না, ফলে তখন এই প্রশ্ন হয়তো করতাম না, যে তখন আপনি কোনো একজন লেখককে কেউ প্রশ্ন করতেন। এবং আপনি অনেকগুলো কথা বললেন সমাজ মাধ্যম সম্পর্কে। আমরা জানতে চাইছি এখন যে সমাজ মাধ্যমের সঙ্গে সাহিত্যের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং সমাজ মাধ্যম কি সাহিত্য চর্চায় কোথাও কোনো ক্ষতি করছে? কারণ আপনি একটু আগেই বললেন যে আপনি নিজেই লিখতে লিখতে ভয় পেয়ে যাচ্ছেন যে আদৌ এটা বুঝবে, বা যেভাবে আপনি লিখতে চাইছেন সেখান থেকে আপনি সরে আসছেন, হয়তো একটু মোটা দাগে আপনাকে ব্যাপারটা বোঝাতে হচ্ছে। সেই জায়গা থেকে আমি জানতে চাইছি আপনার মতামত। আপনাকে আনমিউট হতে হবে, আপনাকে আনমিউট হয়ে কথা বলতে হবে, মিউট হয়ে আছেন। এত বড় যে একটা ভাবনা, হ্যাঁ, যে সমাজ মাধ্যমের জন্য সাহিত্য কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইটা ভাবার মতন সত্যি বলছি আমার অত জ্ঞান নেই, আমি বুঝতে পারি না। সমাজ মাধ্যমকে এটা হতে দেখছি চোখের সামনে, এটাই শুধু আমি বলতে পারি। আর দেখো যেটা হয়, যে যেটা পারে, হ্যাঁ, ধরো একজন একটা শাড়িতে ইয়ের কাজ করে, সুতোর কাজ করে একজন, হ্যাঁ, কিন্তু সে চোখের সামনে দেখলো যে একজন কলা বেচে খুব লাভ করছে, সে লাফিয়ে গিয়ে কলা বেচতে পারবে না, হ্যাঁ, তাকে শাড়ি সুই সুতোই বুনতে হবে। আমি এটুকু বুঝে নিয়েছি আমার এতদিনের অভিজ্ঞতায়, যে আমি এই গল্প উপন্যাসটুকু লিখতে পারি, এটাই আমি করে যাব, তাতে আমার যা হয় আসবে, এর বাড়িতে পারবো না, আমি কলা বেচতে পারবো না। তো সেই জন্যে আমার লেখার ধারণ এবং লেখালেখি, এটা সমাজ মাধ্যম এটা নিয়ে, এটাও ঠিক, সমাজ মাধ্যম এটা নিয়ে প্রচার দেয়, আমার ক্ষেত্রেও দিয়েছে, দেখেছি, কিন্তু এটাকে আমি খেয়াল করি না। এই প্রচারের উনুনে হাওয়া দেওয়ার মতন প্রচারের তলা হাওয়া দিতে আমি রাজি নই।
আমি আমার কাজটুকু করে যেতে চাই। আর সত্যি আমি তো একজন সমাজবিজ্ঞানী নই, ফলে এই সমাজ যে কোন দিকে চলেছে না চলেছে খুব পুঙ্খানুপুঙ্খ বলে ভাবে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি সাধারণ মানুষের দৃষ্টিতে যতটুকু বলতে পারছি ততটুকুই বলছি। হ্যাঁ, ঠিকই যে আপনি কেন কোনো লেখকই হয়তো সেই অর্থে সমাজ বিজ্ঞানী নন, কিন্তু পাঠক তার কাছে তার সমাজ ভাবনা তো জানতে চাইবে, সেটাই হয়তো জীবন দর্শন। তো একটা সময় আমরা দেখেছি যে রাজনৈতিক বিষয় লেখা একটু বেশি করে আসতো। অপেক্ষাকৃত কেন জানি না, আমার যেটুকু সামান্য লেখাপড়া পড়াশোনা তাতে দেখেছি যে রাজনীতি খুব মানে একটা সূক্ষ্ম রাজনীতিতে সবকিছুতে থাকে। আমি একদম বিশুদ্ধভাবে পার্টি পলিটিক্স এর কথা বলছি, দলীয় রাজনীতির কথা বলছি, একটা কোনো একটা পক্ষ নেওয়ার কথা বলছি। এই বিষয়টা অন্তত গত 1-1.5 দশকে অনেকটা কমে গেছে। এইটা কেন? এর সঙ্গে আরেকটা প্রশ্ন আমি করব যে আপনার অন্তত দুটো উপন্যাসের কথা আমার মনে পড়ছে, যেটা একদম বিষয় হচ্ছে দলীয় রাজনীতি। একটি 2007-এ প্রকাশিত দেখে পার হবেন রাস্তা, তাতে তৎকালীন যে বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট রাজনৈতিক বাম দলগুলির সমালোচনা করা হয়েছে, তীব্র সমালোচনা করা হয়েছে। আর 2015 সম্ভবত সালে প্রকাশিত বাসরলতা, যেখানে ওই 11 সালের যে রাজনৈতিক পট পরিবর্তন, তার ফলে আগের যারা বামপন্থী লোকজনদের উপরে যে গ্রামের দিকে তীব্র আক্রমণ, তৃণমূল ইত্যাদি, একদম পরিষ্কারভাবে আপনি পরিষ্কারভাবে লিখেছেন। তো আমার কোথায় যেন মনে হয় যে যদি এই রাজনৈতিক লেখালেখি আগের মতো করে হতো, হয়তো আপনি আরো বেশি করে লিখতেন। এটা জানতে চাইবো। সেই সঙ্গে জানতে চাইবো যে আপনার এই যে সরাসরি আপনি একটা পক্ষ নিয়েই প্রায় লিখেছিলেন, আপনার লেখার পাঠক মাত্র বুঝতে পারছেন পক্ষপাতটা কোন দিকে, সেটা আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং লেখক জীবনের ক্ষেত্রে কতটা অন্তরায় হয়েছে কিনা। সত্যি কথা বলতে কি, দলীয় রাজনীতি আমার পক্ষ সবসময় একটু বামের দিকে থাকে, দেখাই গেছে। হ্যাঁ, একজন আধুনিক মানুষ, সে সংবেদনশীল মানুষ, সে বাম মনোভাবাপন্ন এবং সে সৃজনশীল মানুষ হলে বাম মনোভাবাপন্ন হওয়াটা আমার কাছে মনে হয় স্বাভাবিক। তো এখন যে দক্ষিণপন্থী দলটা আছে তাদের মধ্যেও কিন্তু অনেক বাম মনোভাবাপন্ন মানুষ আছে এর মধ্যে। তো খুব স্বাভাবিকভাবে আমার বাম মনোভাবাপন্ন মানুষগুলি যখন একটা দল করতে গিয়ে আসলে একটা স্বার্থ মেটাতে যায়, তখন আমার কলম সেই কথাগুলো বলে যে যা বলেছে দেখে পার হবেন রাস্তাতে, সেইখানকার ভুলগুলো। এবং আমার যতদূর আমি দেখেছি যে আমি যখন মানে এই অবক্ষয়টা নিয়ে লিখছি, তার কিছুদিন পরেই কিন্তু কিছু বছর পরেই 1-2 বছর পরে বাম সরকার চলে গেল আর কি। হ্যাঁ, তো আমার মনে হয়েছিল যে অবক্ষয়টা আমার লেখার দরকার ছিল বলে আমি লিখেছি। তো বাম কিছু যুব নেতৃত্ব আমাকে বলেছিল যে সুকান্তদা পড়েছি, ভালো লেগেছে। আর সব থেকে মজার ব্যাপার, ওই লেখাটা লিখতে সাহায্য করেছিল একজন এক্স এমএলএ, তাদের ভেতরের খবরটা আমাকে দিয়ে। হ্যাঁ, আবার যখন আমি ইয়েতে এলাম, দেখলাম যে এইসব এর ভেতরেও তো ভালো মানুষ ছিল, নইলে পার্টিটা এতদিন থাকলো কি করে, এত বছর ধরে পার্টিটা কাজ করলো কি করে। তো ভালো মানুষগুলো যারা এখন চুপ করে গেছে, যারা আগের মতন আর দলীয় রাজনীতি করে উঠতে পারছে না, কিন্তু তার মন, তার কাজ, তার দর্শন সবকিছু বা মনোভাবাপন্ন, কিন্তু তাকে টার্গেট করছে নতুন পার্টি এসে। নতুন পার্টি এসে কিভাবে টার্গেট করছে যে এদেরকে মিটিয়ে দাও, মিশিয়ে দাও, একদম মানে এদের কোনো অস্তিত্ব রেখো না। তো দলীয় রাজনীতি এসে পড়ছে এবং সেখানে আক্রান্ত হচ্ছে মানে আমাদের বাম মনোভাবাপন্ন নেতা, যারা এখন সেভাবে কোনো অ্যাক্টিভিটি নেই, শুধু তার জীবন দর্শনটা বাম। তখন আবার সেটা নিয়ে লিখি। আবার সেটা নিয়ে লিখতে গিয়ে আমি দেখেছি ঘটনাটাও সত্যি যে সেই বাম নেতাকে কিন্তু গার্ড দিচ্ছে এই দক্ষিণপন্থী দলটাই। দক্ষিণপন্থী দলের
উঁচুর দিকে নেতা, হ্যাঁ, তাকে বাঁচিয়ে দিচ্ছে। তো আমি আসলে এই রাজনীতির ভেতরে মানুষের স্বরূপটা খুঁজতে চাই। আমি চাই যে মানুষ কেমন এর মধ্যে, এই এইগুলো সবই তো মানুষের। একটা খুব খারাপ লোক বাম বাম দলে ঢুকে গেল, সে কি শুদ্ধ হবে? শুদ্ধ হতে চাইছে না, কেন ওখানে এত দলীয় রাজনীতি, এত স্বার্থ কেন্দ্রিক, এত সুবিধা কেন্দ্রিক খারাপ হচ্ছে। এরপর যেটা তোমার প্রশ্ন, যে এখন আমার লেখায় কেন আসছে না, এখন রাজনীতির পরিবেশই নেই, প্রতিবাদের পরিবেশই নেই। সব এখন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, সেটিং। এখন নতুন একটা কথা এসছে, এখন সেটিং, মানে কে কিভাবে কোন পদ নেবে, কি করবে। আমি মানছি এটা নিয়ে আমার লেখা উচিত, এবং এটা এতই তেতো বিষয়, যে কোনো তেতো বিষয় নিয়ে লিখতে প্রথমটা খারাপ লাগে। সে আমার দেখে পারাবেন রাস্তা লিখতেও খারাপ লাগছিল, কিন্তু এটা নিয়ে লেখা উচিত। এখন সমস্তটাই সেটিং এর পর্যায়ে চলে গেছে। এখন যা কোনোদিনই ভাবা যায় না যে একজন বাম মনোভাবাপন্ন বা বাম দলীয় রাজনীতি, সে কোনোদিন কংগ্রেসের পাশে চলে গিয়ে দাঁড়িয়ে পড়বে তৃণমূলকে হটানোর জন্য। তাহলে তার আদর্শটা কোথায় গেল? তার মানে বাম এবং ডান এই দুটো এক জায়গায় এসে যাচ্ছে শুধুমাত্র একটা স্বার্থের কারণে। তাহলে এটা তো লড়াই নয়, এটা তো স্ট্র্যাটেজি। লড়াই বলে আর কিছু থাকছে না আস্তে আস্তে। যাক, এগুলো সাক্ষাৎকারে না বলে লিখতে পারলেই সব থেকে ভালো হয়। আমি চেষ্টা করবো এই নিয়ে লেখা, এটুকুই বলার। তো আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখছি, সেটা হচ্ছে আমার যারা বন্ধু বান্ধব, যারা কলেজে পড়ছেন চলছেন, ইয়াং বন্ধুরা, তারা সক্রিয় রাজনীতিতে কোথায় একটা রাজনীতিকে এড়িয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, তাদের আলোচনায়ও রাজনীতি খুব একটা আসছে না। তো যদি তাই হয়, তাহলে এই যে আপনি পরিবেশের কথা বললেন, রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বললেন, এখান থেকে মুক্তির উপায় কি বলে আপনি মনে করেন? যদি একটু আগেই আপনি বলেছেন যে আপনি সমাজবিজ্ঞানী নন, তবুও আপনার কাছে জানতে চাই, কেন, কিভাবে এখান থেকে আমরা বেরোতে পারব? মুক্তির উপায় টুপায় বলে মনীষীরা, আমি সেটা বলার মতন রাখি না, ক্ষমতা রাখি না। তবে এটুকু আমি বুঝি, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তারা গর্জে উঠবে, তারা প্রতিবাদ করবে। আজকে কোনো একটা দলকে নিশ্চিহ্ন করা যাবে না যদি সত্যি সে প্রতিবাদী হয়। যখনই দেয়ালে পিঠ ঠেকে যাবে মানুষের, মানুষ গর্জে উঠবে, মানুষ এক হবে। আমাদের বারবার চেষ্টা যেটা করা হয়, মানে গণতান্ত্রিক ব্যবস্থা যেটা চেষ্টা করে যে প্রত্যেক মানুষের ইয়েটা আলাদা করে দাও, ক্রাইসিস গুলো আলাদা করে দাও, যাতে ওরা জোটবদ্ধ হতে না পারে। তোমার পাড়ায় খুব লোডশেডিং হয়, ওদিকে আমার পাড়ায় হয় না, হ্যাঁ, ফলে তুমি আমি এক হতে পারছি না। তো এটা একটা পলিসি থাকে, কিন্তু ধনতান্ত্রিক ব্যবস্থা এত কিছু অঙ্ক করে মেনটেন করে উঠতে আলটিমেটলি পায় না। দেখা যায় যে কিছু বেসিক জায়গাগুলো, বেসিক কিছু নিডস, যেটা সমস্ত মানুষের কাছে, অনেক মানুষের কাছে একই হয়ে দাঁড়িয়েছে, তখন মানুষ একত্র হতে থাকে, এবং তখন মানুষ গর্জে ওঠে। আমার মনে হয় যে খুব বেশি দিন নেই এই একটা পালাবদল একটা হবেই। এই যে সেটিং এর একটা জায়গা, সেটিং করে নেওয়া, একগাদা টাকা করে নেওয়া, হ্যাঁ, এই যে একটা অদ্ভুত দুর্নীতি চলছে চারদিকে, এবং সেখানে অনেক সেরিব্রাল লোকজন সেই দলে ঢুকে পড়ে তাকে সাপোর্ট করে যাওয়া, এটা বেশি দিন চলার কথা নয়। আপনার এবার সরাসরি আবার একটু লেখায় চলে আসে, আপনার লেখা নিয়ে কিছু প্রশ্ন করি। এমনিতে আমাদের দেশে বিদেশে সব জায়গায় আমরা দেখছি যে গল্পে, উপন্যাসে, যে আমরা গোল গোল যে কাহিনী, গোল গোল করে বললে কাহিনী শব্দটা যা বলে, কাহিনী থেকে আখ্যান ক্রমশ সরে আসছে। সেইরকম একটা জায়গায় আপনার প্রায় সমস্ত লেখায় কাহিনীকে আপনি গুরুত্ব দিচ্ছেন, এবং কাহিনী আপনার অধিকাংশ লেখাই কাহিনী নির্ভর। তো এই কাহিনী প্রতি এতটা নির্ভরতার কারণ কি? আমি নির্ভর করি না, আমি এনজয় করি। আমার কাহিনী
আহ ভাল লাগে দেখতে। হ্যাঁ, এবং একটা কাহিনী নির্মাণ করা একটা খুব কঠিন সৃজনশীল কাজ। হ্যাঁ, সেটা করতে আমার ভালো লাগে। তবে সেই কাহিনী যদি কারো খুব বারবার চেনা থাকে, তার বাজে লাগবে। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত তো যখন টিকে আছি, লিখে যাচ্ছি, এবং এই কাহিনীগুলো লোককে টানছে। কাহিনী তো টানে আসলে। এই যে ধরো কাহিনী তো একটা প্রলেপ, তার তলার ভেতর, তার ভেতরেই আছে আসল কথাটা। তো আমাদের যে এক সময় কথক ছিলেন, যারা মুখে মুখে গল্প বলতেন, গাছতলা বসে থাকতেন, শ্রমিকরা মাঠে ঘাটে কাজ করে ফিরিয়েছে, কথকের কাছে গল্প শুনতে বসতো, তারা কাহিনী শুনতো, কাহিনীর ভেতর থেকে উঠে আসতো দর্শন, কাহিনীর ভেতর থেকে উঠে আসতো। তো কাহিনীটা হচ্ছে একটা আহ যাকে বলে ওই লোভনীয় একটা জিনিস, লোভনীয় একটা চকলেটের পেপারের মতন, তার ভিতরে আসল কথাটা বলার, এটা তো আমি বিশ্বাস করি মনের প্রাণে, তাই আমি কাহিনীতে জোরও দিই বেশি। ঠিক একইভাবে একই রকম প্রশ্ন প্রায়, যে আপনার লেখায় গবেষণার জায়গা বেশ কম, দুই একটি ব্যতিক্রম বাদ দিয়ে সেই অর্থে যে গবেষণা এখন বহু জায়গায় দেখা গেছে, আমাদের বাংলা সাহিত্যেও বিদেশের উদাহরণ আনার দরকার নেই, আমাদের বিদ্যায়তনিক ক্ষেত্রে যে গবেষণা, সেই একই বিষয় একইভাবে কথাকাররা তাদের আখ্যানে তুলে ধরছেন, গবেষণাকে প্রধান অবলম্বন মনে করছেন। আপনি এই গবেষণাধর্মী আখ্যানকে, সাহিত্যকে কি চোখে দেখেন? দেখো, যে কোনো লেখাতেই লেখা লিখতে গেলে তার একটা গবেষণা থাকতে হয়। হ্যাঁ, কেননা যারা আর কি অন্তত বিভিন্ন প্রেক্ষাপটে লেখা লেখে না, আমি তো, তুমি আমার লেখা পড়েছো, জানো যে আমি বিভিন্ন প্রেক্ষাপটে লেখালেখি করে লিখেছি। তো কখনো গ্রাম, কখনো শহর, কখনো মানে অন্য ধরনের এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো যাই হোক, এখন এই যে এত পড়েছি, আর দীপকাকু লিখতে গিয়েও অনেক সময় দেখা গেছে যে অনেক বিষয় আসছে নতুন নতুন, বিজ্ঞান থেকে শুরু করে। আমার মজা হয়েছে যে আমাকে কিন্তু গবেষণা করতে হয়, সেই গবেষণাটা কিন্তু আমি আমার লেখায় বুঝতে দিতে চাই না, এমন সহজ ভাবে বলি যে লোকে ওটা আহরণ করে, অথচ ধরতে পারে না যে এখান থেকে আমি কি শিখলাম, কারণ সে তখন কাহিনীর ঝোঁকে দৌড়চ্ছে। ফলে গবেষণা করা হচ্ছে এটা দেখানো একটা ধরনের লেখা, গবেষণা করেছি সেটা না দেখানোর এক ধরনের লেখা হয়, দু ধরনের লেখা হয় এখানে। তো আমি দ্বিতীয় ধরনের লেখক, যারা যে বুঝতে দিই না গবেষণা করছি, গবেষণা করছি টাইপের লেখা অনেকটা পুরোহিতের সেই গায়ে হরি হরি লেখার চাদরের মতন। হ্যাঁ, তো অনেকে এরকম গবেষণা করছি ভাব করলে না একটা আলাদা একাডেমিক গুরুত্ব পাওয়া যায় লেখালেখিতে। হ্যাঁ, সেই গুরুত্বটা প্রথমেই কেড়ে নেওয়া হয়। এবার সে কাহিনীর কাছে খুব একটা দায়বদ্ধও থাকে না। দেখা যায় গবেষণা ধর্মী লেখাগুলোতে কাহিনীর জোর কম, গবেষণার জোর বেশি, এবং যারা গবেষণা পছন্দ করে বা বিষয়টা জানতে চাইছে তারা খুব পড়তে পারে। কিন্তু ওই গবেষণার লেখা থেকে বেশি পাঠক পাওয়া যায় যে কাহিনীর মধ্যে গবেষণা। পড়তে পড়তে আমার অনেক কিছু জানা হয়ে যাবে। হ্যাঁ, শরদিন্দুর লেখাগুলো যে বা ঐতিহাসিক লেখা ধরো বা অন্যান্য লেখা ধরো, কেউ তো গবেষণা বলে না, কিন্তু অসম্ভব গবেষণা আছে তার মধ্যে, প্রচুর গবেষণা, যে একটা মানুষকে কি হারে পড়াশুনো করে জানলে তবে ওই ইয়েগুলো লেখা যায়, গোয়েন্দা গল্পগুলো। তা এই গবেষণাটা হচ্ছে কি যে কেউ দেখিয়ে দেয় লেখাতে, এবং কেউ দেখায় না, গোপন করে। তো আমার মনে হয় যে এটা একটা একাডেমিক ট্রেন্ড, যে গবেষণাটাকে দেখানো, এবং যাতে বেশ 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 গেরাম ভারী লাগে আর কি ব্যাপারটা, সেইটা। তবে আমি তাতে কোনো আপত্তির কিছু দেখি না, আমি পারি না এইটুকু বলতে পারি। আপনি একটু আগে বলেছিলেন, যেটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে, যে এখনো পর্যন্ত তো টিকে আছেন, অর্থাৎ পাঠক আপনাকে গ্রহণ করছে। তাই আপনার চিত্রপট উপন্যাসের কথা এই মুহূর্তে মনে পড়ছে। সেখানে শিল্পীর ক্রাইসিস
যিনি সিনেমা বানাতেন, একজন লেখক, একজন নাটক করতেন, ছবি আঁকতেন। কয়েকজন বন্ধুর কথা আছে, তারা প্রত্যেকে শিল্পী, এবং তাদের যে ক্রাইসিস, একটা মাঝ বয়সে এসে সেই ক্রাইসিসটাকে আপনি তা আপনার লেখায় তুলে ধরেছেন। লিখতে গিয়ে লেখক জীবনে আপনার এরকম কোনো ক্রাইসিসের সম্মুখীন হয়েছেন, যদি বলেন? হ্যাঁ, এটা চিত্রপট বলা যেতে পারে, অনেকটা আত্মজীবনীমূলক উপন্যাস আর কি। তো আমার বেশ কয়েকজন বন্ধু আছে, এই ক্রাইসিসটাতে কিন্তু আমরা, অন্তত আমি খুব পড়েছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি জীবনে তো যা যা করলাম এতদিন, আহ, সেইভাবে তো কোথাও পৌঁছতে পারলাম না। তো এবার একটা ড্রাইভ দিতে হবে, এমন কিছু করতে হবে। এবং এটা আমার লাস্ট ইয়ে টার্ম। এটার পর আমার যা বয়স হয়ে যাবে, যা কিছু হয়ে যাবে, আমি সেরকম কিছু করতে পারবো না। তো এই শিল্প মনস্ক কয়েকজন বন্ধু, যাদের এইটা মনে হচ্ছে যে লাস্ট ল্যাপ, লাস্ট দৌড়, সেইখানে এসে তারা জীবনটাকে কিভাবে দেখছে না দেখছে, তার প্রত্যেকেই কিছু না কিছু প্রতিভাশালী, প্রতিভা আছে তাদের, এবং তারা নানানভাবে অবস্টাকল হয়েছেন, সেই জন্য তারা লক্ষ্যে পৌঁছতে পারেনি, কখনো নিজের দেশে, কখনো অন্য তাকে পৌঁছতে দেয়নি, এই জিনিসগুলো হয়েছে। তো তারা এবার কি করবে? তারা যখন বুঝে গেছে জীবনে এটা তাদের শেষ দৌড়, তো জীবনের এই শেষ দৌড় নিয়েই আমার চিত্রপট লেখা। আপনার আর অল্প কয়েকটা, আমরা আপনার লেখা থেকে গল্প উপন্যাস মিলিয়ে কয়েকটা প্রশ্ন একটু জানতে চাইবো। আপনার লেখায় নিয়মিত যারা পাঠক তারা জানেন, আপনার লেখায় যারা একটু পাগলাটে, একটু খ্যাপাটে, একটু বোকা, এই ধরনের চরিত্রের প্রাধান্য পায়। মানে বহু আখ্যান, গল্প উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠে যে এইরকম তথাকথিত অপ্রকৃতিস্থ, ঠিক ততটা স্বাভাবিক নন, এরকম মানুষ। তো এরকম এর কারণ যদি কিছু বলেন, আপনার ব্যক্তি কোনো অভিজ্ঞতা। সত্যি কথা বলতে, সাধারণ মানুষের মধ্যে তো কোনো গল্প নেই। একটা সাধারণ মানুষ রোজ অফিস যায়, আসে, হ্যাঁ, চা খায়, বউকে নিয়ে মলে যায়। গল্প তো তাদের নেই যারা একটু অন্যরকম, একটু টাল খাওয়া, হ্যাঁ। তো তাদের নিয়েই তো গল্প। তাদের মধ্যেই জীবন সব থেকে বেশি প্রতিফলিত হয়, মানে সমাজের সব থেকে বেশি প্রতিফলিত হয়। তারা দেখতে পায় জীবনটাকে একটু দূর থেকে, একটু একটু ডিস্টেন্স থেকে। তো সেই জন্য তারা আমার গল্পে খুব বেশি আসে। আর জানি না, হয়তো আমিও খানিকটা তাদেরই মতন, হ্যাঁ, ফলে তাদের প্রতি আমার পক্ষপাত বেশি, হ্যাঁ, এটাও হতে পারে। তবে আমার মনে হচ্ছে বৈচিত্র্য যদি পেতে হয়, এইসব মানুষই বৈচিত্র্য দেয়, এবং তাদের চোখ দিয়ে সমাজকে দেখা গেলে খুব ভালো, আর একটা নিরপেক্ষ অবলোকনও হয়। ঠিক একইভাবে বলা যেতে পারে যে যারা অটিস্টিক, অনাথ, এইরকম ছেলে মেয়েদের নিয়েও আপনি প্রচুর গল্প উপন্যাস লিখেছেন, এবং বেশ কয়েকটা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তারা হয়ে উঠেছে, আখ্যানকে তারা কন্ট্রোল করেছে বলা যায় এই ধরনের চরিত্র। এবার আমরা একটু জানতে চাইবো যে আপনার লেখায় স্বপ্নের একটা বেশ বড় ভূমিকা আছে। গল্প উপন্যাস দুটোতেই স্বপ্ন বেশ, মানে কাহিনীকে নিয়ন্ত্রণ তো করছেই, এবং কাহিনীকে বদলে দিচ্ছে, স্বপ্নের ভেতর দিয়ে একটা সমীকরণে আসার চেষ্টা করছে। আচ্ছা, এটা কি কখনো কখনো মানে এরকম কি হয় যে আপনি হয়তো কিভাবে কনক্লুশন টানবেন বুঝতে পারছেন না, মেলানোর জন্য স্বপ্নের দ্বারস্থ হলেন? এটা কি কোনো সহজ উপায় নয়? না, আমার কাছে এমনি উম, আমি একটু স্বপ্ন বেশি দেখি আর কি, হ্যাঁ, এবং খুব স্পষ্ট, একদম চলচ্চিত্রের মতন স্বপ্ন দেখি। না, সেটা নয়। আমার নিজের অভিজ্ঞতা, আমি দেখেছি যে আমার বাস্তব জগৎ আর স্বপ্নের জগতের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, হ্যাঁ। এবং আমি অনায়াস যাতায়াত করতে পারি। তো সেই জন্য আমার মনে হয় যে স্বপ্নটা তো আমারও জীবনের অঙ্গ, বা অনেকের মানুষেরই জীবনের অঙ্গ, হ্যাঁ। তো সেটাকে নিয়ে আমি কেন এগোবো না? তো সেটা নিয়ে এগোই। আর স্বপ্ন নিয়ে সাথে খেলা করলে যেটা সুবিধা হয়, যে একটু
বাস্তবতার থেকে পরাবাস্তবতায় যাতায়াতটায় সুবিধে হয়। এই শুধুমাত্র বাস্তব একটা কাহিনী গোটা লিখে গেলে সেটা খুব একটা আকর্ষণীয় হয় না। কোথায় যেন ব্রেনকে একদম বোর্ডম তৈরি করে। আমি যখনই একটু পরাবাস্তবতায় নিয়ে গেলাম, অন্য জায়গায় গেলাম, তখন যেন মন ইয়ে কনসেন্ট্রেশন একটু অন্যদিকে যায়, একটা কোথাও বিশ্রাম থাকে লুকিয়ে এই পরাবাস্তবতার মধ্যে। এই বিশ্রামটাও আমি দিতে চাই পাঠকদের। আপনার লেখায় আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে উপন্যাসে পুরনো রাজবাড়ি, জমিদার বাড়ি, একান্নবর্তী বড় পরিবার, তার ভাঙন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, সেই বিষয়গুলো এসেছে। এবং একটু সচেতন পাঠক বুঝতে পারেন আপনি ওই বদলে যাওয়াটাকে মেনে নিচ্ছেন ঠিকই, হয়তো মেনে না নিয়ে উপায় নেই, সত্যি মেনে না নিয়ে উপায় নেই, কিন্তু আপনার পক্ষপাত ওই এটা প্রাচীনত্বের দিকে, মানে ওই আগের দিনের যে আমাদের জীবন চর্চা, জীবনযাপন, সামাজিক জীবন, তার দিকে। তো আপনার ছোটবেলায় বা পরবর্তীকালে এই একান্নবর্তী পরিবার বা জমিদার বাড়ি, রাজবাড়ির সঙ্গে যে আপনার সম্পর্ক, এরকম কোনো কিছু যদি আপনি বলেন, যেখান থেকে এই লেখাগুলো উঠে আসছে বা এই প্রেক্ষাপটটা বারবার করে আসছে। এমনিতেই তোমরা সবাই জানো বা মানুষ জানে যে উত্তরপাড়া মানে এই অঞ্চলে খুব জমিদারদের ইয়ে ছিল আর কি, মানে সুনাম ছিল। আমাদের জয়কৃষ্ণ মুখার্জি আমাদের এখানে ইয়ে ছিলেন। তো যাই হোক, এখন উত্তরপাড়ায় প্রচুর জমিদার বাড়ি, তারপর এরকম ভেঙে যাওয়া, উবে যাওয়া। হ্যাঁ, তো এইটা আমি চোখের সামনে দেখেছি। আবার অনেক বাড়ি আছেও এবং তাদের একসাথে থাকতে দেখা, এটাও দেখেছি। এই যে মানুষ একসাথে থাকছে, এই যে বড় একান্নবর্তী পরিবার, এত কাকা কাকিমা মাসিমা, হ্যাঁ, সেগুলো তো ক্রমশ ভেঙে যাচ্ছে, সম্পর্কগুলো খুব ছোট হয়ে যাচ্ছে। তো সেইটা আমাকে বেদনা দেয়। আমরা যখন ছোট ছিলাম, পাশে আমাদের ভরচাষ বাড়ি ছিল, তো সেখানে ছোট কাকা হয়তো খেয়ে দিয়ে স্কুল যাবে, হ্যাঁ, তার আগে আমরা যারা তার কাছে পৌঁছে যেতাম, নিজের থালা পাত থেকে খাবার তুলে দিত। হ্যাঁ, তারপর হয়তো মানে এইভাবে যে আমরা জানতাম যে কখনো কখনো জল খাবার খেয়ে নিলাম, মা দিকে রেঁধে বসে আছে, এরকম হতো। এই যে একটা গোটা পাড়া একটা বাড়ি হয়ে ওঠা, হ্যাঁ, এই এই জিনিসগুলো এই ভেঙে যাওয়াটা খারাপ লাগে আর কি। এই তখন মনে হয় যে তাহলে আর এই জীবন যাপন যেটা আমরা করলাম, শুধু ওই বাচ্চাগুলোকে শেখালাম স্কুলে যাও, খালি বইমুখো হয়ে থাকো, এরপর একটু গিটার শেখো, এরপর একটু ইয়ে করো, এইগুলো এটা জীবন? সেই জন্য আমাদের বাচ্চারা বিদেশ চলে গেলে ঘরের জন্য টান অনুভব করে না, কিন্তু আমরা ছটপট করি। আমরা 5-10 দিন দেশের মধ্যেই অন্য কোথাও থাকলে মনে হয় কবে পাড়ায় ফিরবো, কবে বাড়ি ফিরবো। তো এই যে মাটির টান, এই যে আকর্ষণ, এই আকর্ষণটা যদি মানুষ হারিয়ে ফেলে, ক্রমশ সে একাকিত্বে চলে যাবে। সে শুধু নিজেকে নিয়ে বাঁচবে। হ্যাঁ, নিজেকে নিয়ে বাঁচা, একা একা বাঁচার থেকে অসহ্য জীবনযাপন আর হয় না। হ্যাঁ, মানে ওই জীবনটাকে আপনি মিস করেন বলে আপনার লেখায় আপনি বললেন, উত্তরপাড়ার কথা বললেন, কিন্তু আহ, যেমন মায়াভূমি, কলকাতাকে কেন্দ্র করে লেখা, তো সেখানেও সেই একটা বড় বাড়ি, বিরাট পুরনো বাড়ি ইত্যাদি প্রসঙ্গ এসেছে। আমি আরেকটা বিষয়ে জানতে চাইবো, আমরা একদম শেষ দিকে এসে গেছি। এখন বেশ কয়েক দশক ধরে প্রকৃতি, এটা আমাদের পরিবেশ এবং প্রকৃতি আমাদের ভাবনার কেন্দ্রে, সকলেরই ভাবনার কেন্দ্রে। পরিবেশ ক্রমশ দূষিত হয়ে যাচ্ছে। পরিবেশ, আপনার বেশ কিছু লেখায় প্রকৃতি এবং পরিবেশ খুব গুরুত্ব পেয়েছে। একেবারে 1 বছর আগে প্রকাশিত সোনারাঙ্গার ঝিল থেকে শুরু করে, বিল থেকে শুরু করে, তার আগে মল্লারপুর, মেঘেদের ঘরবাড়ি, সোনালী অর্কিড, জ্যোৎস্না পুজো, বর্ষণের গান, এই উপন্যাসে প্রকৃতি এবং পরবর্তীকালে পরিবেশ একটা বড় জায়গা জুড়ে এসছে। তো এটাকে কেন্দ্র করে মানুষের সঙ্গে প্রকৃতি পরিবেশের সম্পর্ক আপনি কোন চোখে দেখেন, এটা জানতে চাই। এটা তো আমাকে খুবই ভাবায় যে প্রকৃতি নিয়ে মানুষের এত উদাসীনতা। আমাদের যে ইয়ে ছিল, আমাদের পাড়ায় বোধহয় 7টা পুকুর ছিল, ছোট পাড়া। হ্যাঁ, তো আমরা ওই পুকুরেই সাঁতার শিখেছি। হ্যাঁ, তো সেইটা এখন একটাই থেকেছে, তাও মানে সাঁতার কাটার মতন অবস্থায় নেই।
এই যে ক্রমশ জলাভূমি আমরা বন্ধ করে দিয়েছি, গাছ লাগাইনি, শুধু ফ্ল্যাট করে গেছি মুনাফার জন্য, বড়লোক হওয়ার জন্য, এটা আমাদের অনেক আগে কন্ট্রোল করা উচিত ছিল। এখন তো আরোই উচিত যে এইভাবে যথেচ্ছভাবে ফ্ল্যাট ট্যাট না হতে দেওয়া। এবং ফ্ল্যাট হওয়ার কারণেও মানুষ আরো বেশি বিচ্ছিন্ন হয়েছে, মানুষ একসাথে থাকতে ভুলে গেছে, নিজেরটুকু নিয়ে, নিজের কোটরটুকু নিয়ে আছে। এরপর আরো আছে ধরো প্লাস্টিক, এই আবর্জনা, এটাকে ব্যবহার করা, মানুষ জানছে ক্ষতি হচ্ছে, উষ্ণায়ন হচ্ছে। আমাদের একসময় বাড়ি গঙ্গা এখান থেকে খুব দূরে নয়, একসময় গঙ্গার হাওয়া আসতো আমাদের বাড়িতে, এখন আর আসে না, অনেক বাড়ি হয়ে গেছে। আর এই যে একটা এইসব পরিবেশ যদি এরকম ভাবে ঘিঞ্জি হয়ে ওঠে, তাহলে না কোথাও একটা সাফোকেশন হয়। এই সাফোকেশনটা কিন্তু খানিকটা মেন্টাল, ভেতর ভেতর সে সাফোকেটেড ফিল করতে শুরু করে। সে বেড়াতে যেতে চায়, ঘুরতে যেতে চায়, একটু ফাঁকা জায়গায় বসতে যায়। এখন আমাদের এখানে গঙ্গার ঘাটে তুমি বসার জায়গা পাবে না, একদম মানে বিকেল বেলা থেকে লোকজন বসে যায় ওখানে। তারা ফ্ল্যাট করেছে, ফ্ল্যাট থেকে বেশি বেরিয়ে গিয়ে তারা ওখানে গিয়ে হাওয়া নেয়। তো এইগুলো তো রোকা যেতে পারতো, যথেচ্ছভাবে ফ্ল্যাট করতে না দেওয়া। তাছাড়া পয় প্রণালীর সমস্যা আছে, জল জমে যাওয়ার ব্যাপার আছে, ঠিক মতন ড্রেনেজ হচ্ছে না। কিন্তু মানুষ এগুলো জেনেও শুধুমাত্র লাভ, শুধুমাত্র টাকার জন্যে এগুলো করে গেছে। সেই রাজনৈতিক দল থেকে শুরু করে তাদেরই মিউনিসিপ্যালিটি, তারাই পারমিশন দিয়েছে, হ্যাঁ, তারাই ভাবে নষ্ট করেছে। এখন তারা বুঝতে পারছে, গাছ লাগানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে কত বড় ক্ষতি ডেকে আনছে আমরা ধীরে ধীরে বুঝতেও পারছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। শেষ প্রশ্ন, আপনি একদম প্রথম প্রশ্নে চলে যাব, তার সূত্রে আজকের শেষ। একদম প্রথমে আপনি বলেছিলেন আপনার লেখালেখি সূত্রপাত সম্পর্কে, শুভঙ্কর পাত্র আপনার দাদা কাম বন্ধুর ভূমিকার কথা বলেছিলেন আপনার বাবা একটা গল্পের জায়গায় যেতেন, গল্প চর্চা কেন্দ্রে যেতেন, তাদের একটা ছিল, তার কথা বলেছেন। তো শুভঙ্কর তার ছাড়া আপনার লেখার জীবনে অন্য কারো যদি ভূমিকার যদি থাকে বলতে চান। পাশাপাশি আরেকটা প্রশ্ন, আমরা এই লকডাউন পর্বেও দেখেছি প্রচুর অনলাইন গল্প চর্চার জায়গা, সংগঠন, ছোট ছোট সংগঠন তৈরি হয়েছে, এখনো হচ্ছে, বহু জায়গায়, বাংলার যেখানে সেখানে বিভিন্ন জায়গায়। তো এই গল্প একজন লেখক তৈরির ক্ষেত্রে, লেখকের মানসিকতার বিকাশের ক্ষেত্রে, লেখক জীবনের বিকাশের ক্ষেত্রে এই গল্প চর্চা কেন্দ্রগুলির ভূমিকা কতটা? খুবই বড় ভূমিকা। কারণ আমি আমি প্রথমে গল্প চর্চার সেরকম জায়গায় পাইনি, কিন্তু আমার যখন গল্প দেশে বেরোলো প্রথম, তার গল্পটা ভাল লেগেছিল। গল্প মেলা বলে একটি প্রতিষ্ঠান আছে চন্দননগরে, সেখান থেকে আমাকে আহ্বান করা হলো যে আপনি আসুন। তো আমি গেলাম, এবং আমি আমি নিজে যে খুব গল্প পড়েছি তা নয়, কিন্তু অন্য অন্য অনেকের গল্প শুনেছি, কে কে কি অ্যাঙ্গেলে ভাবছে, কিভাবে সে এটাকে প্রেজেন্ট করলো, কি হলো, এই যে সারাক্ষণ এক্সচেঞ্জ করছি, তাতে অনেক সুবিধে হয়, নিজের গল্পের বৈচিত্র্য বাড়ে, নিজের গল্পের ভাবনা বদলায়। আমি তো বলবো গল্প চর্চা খুব, কেন্দ্রগুলো এই জন্যই খুব দরকার। সবকিছুর কেন্দ্র আছে, গানের চর্চার কেন্দ্র আছে, কবিতা চর্চার কেন্দ্র আছে, গল্প কি শুধুমাত্র বাড়িতে বসে লিখতেই হবে, এরও চর্চার দরকার আছে। এই চর্চা অনেকটা এগিয়ে নিয়ে যায় গল্পকারকে। আসলে কথা শেষ হচ্ছে না, আরো অনেক অনেক প্রশ্ন থেকে গেল, অনেক কথা থেকে গেল। আপনি এক্ষুনি বললেন যে সঙ্গীত চর্চার জায়গা আছে, এবং উত্তরপাড়ার আপনি মানুষ, সঙ্গীত, উত্তরপাড়া মানেই আমরা জানি সেখানে সঙ্গীতের, এবং আপনার লেখায় সঙ্গীতের একটা বড়, হ্যাঁ, আপনার লেখায় একটা যে সঙ্গীতের বিরাট একটা ভূমিকা আছে। সেক্ষেত্রে কি উত্তরপাড়া সঙ্গীত চক্রের কথা যদি একটু বলেন, যদিও আমি বলেছিলাম শেষ প্রশ্ন, তবুও যদি বলেন। হ্যাঁ, সঙ্গীত চক্র উত্তরপাড়া গঙ্গার ধারে যে অনুষ্ঠান হতো, খুব অল্প বয়স থেকে আমরা শুনেছি, যে আকর্ষণ করতো। আর বিশেষত আমার দাদা খুব সুবিনয় রায়ের ছাত্র ছিলেন, তো দাদাও গাইতেন। এখানে অনেকেই আসতেন গুণীজন বাড়িতে,
তো সেই ক্ষেত্রে সঙ্গীতের প্রতি টানটা সেইখান থেকেই তৈরি হয়, এবং তারপর যা হয় আর কি। আমার বৌদি সেতার বাজাতেন, তো এই করে সঙ্গীতের প্রতি একটা আমার টান তৈরি হয়ে যায় এবং ভাল লাগে, এবং আমার ওই জন্যই লেখালেখিতে সঙ্গীত এসে পড়ে। আমার ব্যক্তিগত ভাবে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানালাম, এবং সেই সঙ্গে ভাষা ও ভবিষ্যৎ যারা এই আজকের এই আয়োজন করেছেন, এবং আমাদের এই মূল উদ্দেশ্য বাংলা ভাষা এবং সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। আমরা নানান অনুষ্ঠান করব পরবর্তীকালে, তো তারই একটি উদ্যোগ কথোপকথন, মুখোমুখি, কথায় কথায়। এই পর্বে আমরা বিভিন্ন লেখকের সঙ্গে কথা বলবো, তাদের লেখক জীবনের কথা, তার সমাজ দর্শন, জীবন দর্শনের কথা তিনি তুলে ধরবেন। আজকে আমাদের সঙ্গে ছিলেন সুকান্ত গঙ্গোপাধ্যায়। তাকে আবারও আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার। সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না, তার পেছনে প্রচুর পরিশ্রম। তোমাকে সব সময় এত গ্ল্যামারাস কি করে লাগে? বার্জার সিল্ক গ্ল্যামারের অ্যাডভান্স টেকনোলজি দেয় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় গ্ল্যামারাস সব সময়। বার্জার সিল্ক গ্ল্যামার দ্যাট লাস্ট।